সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন, পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। শেষ হয়েছে পুরো চীন জুড়ে বসন্ত উৎসব উদযাপন। এই উদযাপন শেষে সবাই এখন ফিরছে নিজ নিজ কর্মস্থলে। চীনের কৃষকরা এখন প্রস্তুতি নিচ্ছেন বসন্তের ফসল চাষের। প্রতিবারের মতো এবারও বাম্পার ফলনের আশায় তারা সংগ্রহ করছে ভালো জাতের বীজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনে চলছে বসন্তকাল, আর তাই চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে শুরু হয়েছে বসন্তকালীন কৃষিকাজ। কোথাও চলছে বীজ বপন, কোথাও জমি নিড়ানো। পূর্ব চীনের শান্তং প্রদেশের কৃষকরা ব্যস্ত বসন্তকালীন কৃষিতে। এবছর প্রদেশটি বসন্তকালীন কৃষি উৎপাদনের জন্য প্রায় ১,৮০,০০০ টন বীজ, ৩.২৮ মিলিয়ন টন সার এবং ৩৮,০০০ টন কীটনাশক ব্যবহার করবে। আর এই কীটনাশক সরবরাহ করছে লেইসি শহরের একটি স্থানীয় কোম্পানি, যে কোম্পানির প্রতিদিন প্রায় ১০০ টন সার উৎপাদন সক্ষমতা রয়েছে। উত্তর চীনের শানসি প্রদেশের লিনফেন শহরেও ব্যস্ত সময় পার করছে কৃষকরা। ২ লাখ হেক্টরেরও বেশি শীতকালীন গমের জমি এখন আরও সবুজ হচ্ছে। তাই গমের ফসল নিশ্চিত করতে মাঠে কাজ করছেন কৃষি বিশেষজ্ঞরা। এতে করে বসন্তের কৃষিতে সমন্বিত ক্ষেত্র ব্যবস্থাপনায় পরামর্শ দিতে পারবে কৃষকরা। এখন পর্যন্ত আমি ২০০ হেক্টর গম চাষ করেছি। এখন বাড়ি ফিরে গিয়ে গমের জমিতে সেচ এবং সার প্রয়োগ করব। এতে করে বসন্তকালীন শস্য ব্যবস্থাপনা নিশ্চিত হবে। মধ্য চীনের হপেই প্রদেশের সিয়াওকান শহরের তাও কাউন্টিতে এবার ২০,০০০ হেক্টরেরও বেশি গম এবং তেল বীজের ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। কৃষকরা খালের ময়লা পরিষ্কার করে আগাছা দূর করায় বেশি সময় দিচ্ছে। কৃষকদের নানা বিষয়ে পরামর্শ প্রদান করছে কৃষি প্রযুক্তিবিদরা। এদিকে হুনান প্রদেশের ইআং শহরের স্থানীয় কর্তৃপক্ষ কৃষি যন্ত্রপাতি কোম্পানির সঙ্গে যৌথভাবে কৃষকদের বসন্তকালীন কৃষিকাজে সহায়তা করছে। নানা প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের পুরানো যন্ত্রপাতির সঙ্গে নতুন যন্ত্রপাতি পরিবর্তন করতে উৎসাহিত করছে। এছাড়া কাউন্টিতে একটি মনিটরিং সিস্টেম স্থাপন করেছে, যা কৃষি যন্ত্রপাতির জন্য অনলাইন সূচি এবং স্থানীয় সরবরাহ সংমিশ্রণের মাধ্যমে নিশ্চিত করে যে কৃষকদের প্রয়োজনীয় যন্ত্রপাতির যন্ত্রাংশ অর্ডার দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাদের কাছে পৌঁছাবে। বসন্তকালীন কৃষিকাজের ব্যস্ত মৌসুমে অবিচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে কৃষকদের যন্ত্রপাতি সঠিকভাবে চালানোর জন্য ১৪টি বিশেষ রক্ষণাবেক্ষণ দল মোতায়েন করেছে স্থানীয় সরকার। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের ইউনান প্রদেশের তাজা ফুল এখন বিশ্ববাজারে দারুণ জনপ্রিয়। উন্নত চাষ পদ্ধতি, উচ্চমান ও দ্রুত পরিবহন, উদ্ভাবনী বাণিজ্য কৌশলের ফলে এখানকার ফুলের রপ্তানি আগের চেয়ে অনেক বেড়েছে। ২০২৪ সালে ইউনানের ফুল রপ্তানির মূল্য ৭৬ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা আগের বছরের চেয়ে ৩৪% বেশি। বিশেষ করে থাইল্যান্ড, জাপান ও সিঙ্গাপুরের মতো বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় মধ্যপ্রাচ্যেও যাচ্ছে ইউনানের ফুল। বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। ফুলের রাজ্য চীনের ইউনান। দেশীয় বাজারে বহুল চাহিদা সম্পন্ন নানা জাতের ফুল উৎপাদন হয় এখানে। এখন স্থানীয় ফুলচাষিরা আন্তর্জাতিক বাজারেও সফলভাবে প্রবেশ করছেন। কুনমিং কাস্টমসের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইউনান থেকে তাজা ফুল রপ্তানির মূল্য ছিল ৭৬ কোটি ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৩৪% বেশি। প্রধান রপ্তানি গন্তব্যগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ড, জাপান ও সিঙ্গাপুর। স্থানীয় ফুলচাষী ও পাইকারি ব্যবসায়ী চৌ ইউলিয়ান কয়েক বছর আগের কাজাখস্তানের একটি ফুলের দোকান পরিদর্শনে গিয়েছিলেন।
তিনি বলেন, সেখানে অল্প কয়েকটি চীনা ফুলের দোকান ছিল, এখন বিশাল অংশ জুড়েই চীনের ফুল দেখা যায়। কুনমিং হুয়েব টেকনোলজি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক শি ইয়াওরং তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। 1999 সাল থেকেই চীনের ফুলের বিদেশি বাজার অনুসন্ধান করছেন তিনি। এখন তার ব্যবসা 20টি দেশে বিস্তৃত। আমরা প্রতি মাসে প্রায় 20টি ট্রাক থাইল্যান্ডে পাঠাই। উৎসবের মৌসুমে 40টি ট্রাকও হয়, যেখানে প্রতিটি ট্রাকে প্রায় 40 লাখ ফুল থাকে। দ্রুত শুল্ক প্রক্রিয়ার কারণে তাজা ফুল ভর্তি ট্রাক মাত্র 3 দিনে থাইল্যান্ডে পৌঁছাতে পারে। এছাড়া 2013 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালুর পর ইউনানের ফুলচাষিরা মধ্যপ্রাচ্যেও খুঁজে পাচ্ছেন নতুন বাজার। আমাদের ফুলের দাম দুবাইতে বেশ ভালো। এখন সপ্তাহে 6 থেকে 10 টন ফুল দুবাইতে রপ্তানি করছি, যা একটি গোটা প্লেন বোঝাই করার মতো। চীনের কৃষিতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন প্রযুক্তি, উন্নত ও দ্রুত হচ্ছে সরবরাহ ব্যবস্থা। এতে করে ইউনানের ফুল বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে, প্রসারিত হবে অংশীদারিত্ব। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। অ্যান্টার্কটিকার রস সাগরে আছে ইনএক্সপ্রেসিবল আইল্যান্ড। অ্যাডেলি পেঙ্গুইনের প্রজনন ও বংশবিস্তারের সবচেয়ে নিরাপদ ও আদর্শ আবাসস্থল হিসেবে পরিচিত বরফের ছোট এই দ্বীপ। অনেকদিন ধরেই এই দ্বীপেই বাস্তুসংস্থান ও সমৃদ্ধ সামুদ্রিক সম্পদ সুরক্ষায় সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছে চীন। অ্যান্টার্কটিকার রস সাগরের ইনএক্সপ্রেসিবল আইল্যান্ডের নামটি এসেছে দ্বীপটির রহস্যময় এবং মনোমুগ্ধকর প্রকৃতির কারণে। দ্বীপটি অ্যাডেলি পেঙ্গুইনের বংশবিস্তারের সবচেয়ে নিরাপদ আবাসস্থল। সমৃদ্ধ সামুদ্রিক সম্পদ এবং প্রাচীন বাস্তুসংস্থানের কারণে এই অভয়ারণ্যটি অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইনের আদর্শ প্রজনন স্থান। 1 কিলোমিটার লম্বা ও প্রায় 400 মিটার চওড়া এই দ্বীপের ভূপৃষ্ঠের পলির উপর গবেষণায় দেখা গেছে অ্যাডেলি পেঙ্গুইনরা 7000 বছরেরও বেশি সময় ধরে এই দ্বীপে প্রজনন করে আসছে। দ্বীপটি পেঙ্গুইনের অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠা পায় 2019 সালে। ওই বছর চীন, ইতালি এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বীপটির দেখভালের দায়িত্ব নেয়। এখানে গবেষণা ও পর্যবেক্ষণ কার্যক্রমের পরিচালনার জন্য 3টি দেশেরই কিছু বাধ্যবাধকতা আছে। দ্বীপের পরিবেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে চীন। বিশেষ করে পেঙ্গুইন নিয়ে আরও বেশি গবেষণার জন্য এই দ্বীপের পাশে স্থাপন করা হয় ছিনলিং রিসার্চ সেন্টার। প্রতি বছর চাইনিজ অ্যান্টার্কটিক এক্সপেডিশন টিমের গবেষকরা এখানে আসেন অ্যাডেলি পেঙ্গুইন নিয়ে গবেষণা করতে। সাধারণত শীত এলেই ডিম দেওয়ার জন্য ঝাঁকে ঝাঁকে অ্যাডেলি পেঙ্গুইন আসে এখানে। ডিম পাড়ার পর বাবা মা দুজনই ডিমের যত্ন নেয়। মূলত পুরুষ পেঙ্গুইন ডিমে তা দেয় এবং শিকারীর কাছ থেকে ডিমকে রক্ষা করে। মা পেঙ্গুইন সংগ্রহ করে আনে খাবার। গেল বছরের নভেম্বরে 41তম অ্যান্টার্কটিক এক্সপেডিশন টিমের পর্যবেক্ষক হিসেবে ছিনলিংয়ে আসেন বেইজিং নর্মাল ইউনিভার্সিটির পাখি গবেষক ছাং চিয়ানই। তার মতে প্রতি বছর এখানে 20,000 জোড়ার বেশি অ্যাডেলি পেঙ্গুইন আসলেও এই বছর তারা রেকর্ড সংখ্যক 29,000-এরও বেশি জোড়া পেঙ্গুইনের ছবি পেয়েছে। এই বিশাল অভয়ারণ্যের আকারের কথা বিবেচনা করে এখানে পেঙ্গুইন গুনতে ব্যবহার করা হয় ড্রোন। এতে পেঙ্গুইনের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে না। ছাং চিয়ানই বলেন, এবার পেঙ্গুইনরা যাতে বিরক্ত না হয় তাই 60 মিটার উপর থেকে ড্রোন উড়িয়েছিলাম। ড্রোন থেকে তোলা ছবি ব্যবহার করে সংখ্যা গণনা করেছি। জুম করা ছবিগুলোর প্রতিটি কালো বিন্দুই হচ্ছে এক একটি পেঙ্গুইনের বাসা। যেহেতু পেঙ্গুইনরা তাদের ডিম ফোটানোর জন্য তাদের পেটের উপর শুয়ে থাকে, তাই উপর থেকে কালো দেখায়। অ্যাডেলি পেঙ্গুইনকে কালো মাথার জন্য সহজেই চেনা যায়। কালো মাথার সাথে সাদা বলয়যুক্ত চোখ এবং ছোট ঠোঁটই তাদের প্রধান বৈশিষ্ট্য। ছিনলিং স্টেশনে আসার পর থেকে ছাং 1 মাসেরও বেশি সময় কাটিয়েছে এখানে।
10 বারেরও বেশি ভ্রমণ করেছে দ্বীপটি। সংগ্রহ করেছে পেঙ্গুইনের ডিমের খোসা সহ আরও কিছু নমুনা। সাধারণত ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর প্রায় 3 সপ্তাহ পর্যন্ত বাবা মা পালা করে ছানার যত্ন নেন। এরপর বাবা মা খাবারের সন্ধানে বের হলে পেঙ্গুইন ছানারা একত্রে থাকে। তাদের এই দলকে বলা হয় ক্রেচ। মার্চের মাঝামাঝি অ্যাডিলি ছানার বয়স হয় 9 সপ্তাহ। তখন তাদের পালকগুলো বড় হয়ে যায়। এই পালকগুলো পানিরোধী। তখন তারা সমুদ্রে নিজেরাই শিকার শুরু করে। অন্য প্রজাতির মতো অ্যাডিলিরাও দারুণ সাঁতার কাটতে পারে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বিস্তৃত মরুভূমি দেশটির পরিবেশ ও অর্থনীতির জন্য একটি বড় হুমকি। এই মরুকরণ স্থানীয় জনজীবনকেও বিপর্যস্ত করেছে। দেখা দিচ্ছে ধূলি, ঝড় সহ বিভিন্ন ধরনের সমস্যা। চীন সরকার দৃঢ় প্রতিজ্ঞ এই মরুভূমিকে সবুজে রূপান্তর করতে। সে লক্ষ্যে ব্যাপক বনায়ন অভিযান পরিচালনা করে আসছে, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। আর বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে রয়েছে বিস্তৃত মরুভূমি, যা ক্রমশ সম্প্রসারিত হচ্ছিল। এই মরুকরণ রোধে চীন সরকার গত কয়েক দশক ধরে ব্যাপক বনায়ন অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শিনচিয়াং অঞ্চলের মারালবেক্সি কাউন্টির প্রায় ৭৩,৬৭০ হেক্টর জমি মরুকরণ রোধের কার্যক্রম শুরু করা হয়েছে। দেশটির সবচেয়ে বড় মরুভূমি তাকলিমাকান, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। গত ৪০ বছর ধরে এই মরুভূমির ৩,০৪৬ কিলোমিটার দীর্ঘ অঞ্চল জুড়ে সবুজ বেষ্টনী তৈরির চেষ্টা করছে দেশটি। সম্প্রতি এই উদ্যোগের আওতায় মরুভূমির পশ্চিমে আরও বেশি গাছ লাগিয়ে এই বেষ্টনীকে আরও শক্তিশালী করা হচ্ছে। গত কয়েকদিনে বাচু কাউন্টির ইং উ শিথাং টাউনশিপের স্থানীয় বাসিন্দারা ধূলিঝড় ঠেকাতে অভিনব এক পদ্ধতি ব্যবহার করছেন। তারা মরুভূমির বালির ওপর চেকার বোর্ডের মতো দেখতে কিছু জিনিস বসাচ্ছেন। এগুলো তৈরি করা হয়েছে ঘাস দিয়ে। প্রায় ৫০০ জন গ্রামবাসী মিলে এই কাজটি করছেন। তাদের উদ্দেশ্য হলো আসন্ন ঝড়ের মৌসুমে ধূলিঝড়ের প্রকোপ কমানো, যাতে আশেপাশের শহর ও গ্রামগুলো সুরক্ষিত থাকে। নল খাগড়া ভঙ্গুর এবং সহজে ভেঙে যায় বলে আমরা সেগুলোকে নল খাগড়ার মাদুরে পরিণত করার জন্য বুনন যন্ত্রের প্রবর্তন করেছি। এরপর একটি স্যান্ড ব্যারিয়ার লেইং মেশিন ব্যবহার করে আমরা নল খাগড়ার মাদুরগুলোকে উলম্বভাবে রোপণ করে ফালি আকৃতির বালির প্রতিবন্ধক তৈরি করি। স্থানীয় কর্তৃপক্ষের মতে এই বছরের নভেম্বরে বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার কথা রয়েছে। তাকলিমাকান মরুভূমি ৩,৩৭,৬০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, যার পরিধি ৩,০৪৬ কিলোমিটার। দেশটির জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে পাহাড়, পানি, বন, তৃণভূমি এবং মরুভূমির সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। চলতি বছর ৩৫টি গুরুত্বপূর্ণ প্রকল্প পুরোপুরি শুরু করা হবে। চীনের বনায়ন অভিযানের মূল লক্ষ্য হল মরুভূমির সম্প্রসারণ রোধ করা এবং বনভূমি বৃদ্ধি করা। আর এই কার্যক্রমে বেশ ভালোভাবে এগোচ্ছে দেশটি। মরুভূমির বিস্তার এবং মরুকরণের হুমকি মোকাবেলায় চীন বিশ্বের বৃহত্তম বনায়ন উদ্যোগ 3 নর্থ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে তাকলিমাকান মরুভূমির নিয়ন্ত্রণ প্রকল্প শুরু করেছে। ১৯৭৮ সালে শুরু হওয়া এই কর্মসূচি ২০৫০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 3 নর্থ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রামের আওতায় ১৯৭৮ সাল থেকে চীন তার বনায়ন অঞ্চল ৩২ মিলিয়ন হেক্টর বাড়িয়েছে। ২০৫০ সালের মধ্যে এই কর্মসূচির বনায়ন প্রচেষ্টা ১৩টি প্রাদেশিক স্তরের অঞ্চল জুড়ে ৪ মিলিয়নেরও বেশি বর্গ কিলোমিটার অঞ্চলে বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে, যা দেশটির মোট জমির ক্ষেত্রফলের ৪২.৪%। গত ৪৬ বছরে 3 নর্থ শেল্টার বেল্ট প্রোগ্রামের আওতাধীন অঞ্চলের বনভূমির হার ৫.০৫% থেকে বেড়ে ১৩.৮৪% হয়েছে। মরুকরণ এবং মাটি ক্ষয় নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। একই সঙ্গে প্রায় ৩০ মিলিয়ন হেক্টর কৃষি জমি রক্ষা করা হয়েছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।